নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে ভোট ডিক্লেয়ার করা, সেই ভোট ডিক্লেয়ার করবার পর থেকে আপনারা সকলেই জানেন যে প্রায় 4 দিন অতিক্রান্ত, এবং এই ইলেকশন ডিক্লিয়ারেশনের পর থেকেই পশ্চিমবঙ্গে একের পর এক, সেটা একদম মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিএম, এসপি, ডিআইজি, এই সমস্ত পদের বিপুল রদবদল নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনে ঘটাচ্ছে, যেগুলি নিয়ে আমরা এর আগের এপিসোডগুলিতে আলোচনা করেছি। কিন্তু এই ঘটনাটি নতুন নয়। এই ঘটনাটি এর আগেও অন্যান্য ইলেকশনের ক্ষেত্রেও ঘটেছে, এবং বর্তমানে এবং বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় সরকার, লোকসভার যে নির্বাচন, কেন্দ্রের যে নির্বাচন, সে সমস্ত ক্ষেত্রেও এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। এটা নির্বাচন কমিশনের একটা রুটিন কাজের মধ্যেই পড়ে। কিন্তু এই যে গত 72 ঘন্টা বা আরো একটু বেশি ধরলে আজকে নিয়ে প্রায় 96 ঘন্টাতে প্রায় 43 জন, এবং সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী 5 জন তার থেকে এই মুহূর্তে রিজার্ভে গেছেন। মানে আজকেই আরও 15 জন আইপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে, এবং তাদেরকে ভিন রাজ্যে অবজারভার হিসেবে পাঠানোর কথা হয়েছিল, কিন্তু তার থেকে 5 জনকে আজকে বিকালে রিজার্ভে পাঠানো হয়েছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আজকেই কিন্তু আরও বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এখানকার সিইও, স্পেশাল রোল অবজারভার, তা বাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ডিজিপি আছেন রাজ্যের, কলকাতা পুলিশ কমিশনার, এদের বারবার করে বৈঠক হচ্ছে, এবং এরাই আবার আজকে রাজ্যপালের সঙ্গে, নবনিযুক্ত রাজ্যপাল আর.এন. রবির সাথে তাদের সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে যান। এখন এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম এই কারণে যে এই যে নতুন পদে আসীন হয়েছেন যারা, এবং সামনে যে আমাদের নির্বাচনটা রয়েছে, তার যে পুরো রূপরেখা তৈরি, সেটা তো নির্বাচন কমিশনের এক প্রকার দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে। কিন্তু আমরা এটাও জানি যে এসআইআর নিয়ে মামলা, এবং সুপ্রিম কোর্টের তার মধ্যে ইন্টারভেনশন করা, এবং সুপ্রিম কোর্টের অর্ডারে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে এই মুহূর্তে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা, বা আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে থাকা যে সমস্ত কেসগুলি রয়েছে, সেগুলি নিষ্পত্তি হওয়ার কথা। এই তথ্যগুলো আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই কারণে যে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন, যে পোস্টটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টটিকে এখানে উল্লেখ করছি এই কারণে, এই এপিসোডে আমাদের মূল আলোচ্য বিষয় এই কারণে যে আমার মনে হয়েছে যে এই পোস্টটি সাধারণ মানুষের জানার দরকার যে এর মধ্যে থেকে কতটা স্ববিরোধী কথাবার্তা উঠে আসছে। যে একই মানুষের বা একই একটি প্রশাসনিক পদে থাকা ব্যক্তির দু ধরনের অবস্থান কি করে হতে পারে, এবং সেইটা যদি আমি শুধুমাত্র মুখে বলে যাই, বা অন্যান্য চ্যানেলগুলিতে আমি দেখছি যে শুধুমাত্র এর থেকে খানিকটা অংশ তুলে নিয়ে বলা হচ্ছে, সেটা না করে আমি মনে করলাম যে সেই পুরো পোস্টটাই আপনাদের সামনে তুলে ধরি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেটা সাধারণ মানুষের জানাটা খুব প্রয়োজন, এবং সেটা যদি আপনাদের সামনে পড়ে শোনাই, এবং যে লাইনগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে জিজ্ঞাসাও করব, আপনাদের সামনে প্রশ্নও রাখবো, আপনারা মতামত দেবেন, আপনাদের নিজস্ব সুচিন্তিত মতামত। আসুন দেখে নেওয়া যাক যে এই পোস্টটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি লিখলেন। দেখুন, আগে প্রথম লাইন থেকে যদি পড়ি, দ্য ম্যানার ইন হুইচ দ্য ইলেকশন কমিশন হ্যাজ singled out and targeted Bengal is not just unprecedented, it is deeply alarming. Even before the formal notification of election, more than 50 senior officials, including the Chief Secretary, Home Secretary, DGP, ADG, IGs, DIGs, District Magistrates, and Superintendents of Police, have been summarily
and arbitrarily removed. This is not administrative action, rather এইখানটা খুব ইম্পর্টেন্ট লেগেছে আমার, দিস ইজ নট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, রাদার দিস ইজ এ পলিটিক্যাল ইন্টারফারেন্স অফ হাইয়েস্ট অর্ডার। আচ্ছা, এই ধরনের যে পোস্টগুলি আছে, আমার প্রশ্ন সাধারণ সহনাগরিকদের কাছেও, এই পোস্টগুলিতে যে রদবদল যখন মুখ্যমন্ত্রী নিজে করেন তার প্রশাসনে থেকে, তাহলে কি সেটাও রাজনৈতিক উদ্দেশ্যে করেন? তাহলে সেটাও কি প্রশাসন চালানোর উদ্দেশ্যে নয়? সেটাও কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? একটি নির্বাচন কমিশন তার ইলেকশন পরিচালনার কারণে যে সমস্ত অফিসারদের এক জায়গা থেকে আরেক জায়গাতে সরিয়ে দিচ্ছেন বা দায়িত্ব দিচ্ছেন, আমরা জানি 5টি রাজ্যে এই মুহূর্তে এই বিধানসভা নির্বাচন হতে চলছে, এবং এই যে পোস্টগুলি আছে, সমস্ত যে কর্মচারী, তারা রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের নিয়েই এই ইলেকশনের পুরো প্রসেসটাকে পরিচালনা করেন। তাহলে ইলেকশন কমিশন কি সেই কাজটা করবে না? এটাই কি তাহলে শেষ পর্যন্ত দাঁড়াবে? এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে এক রাজ্য থেকে স্টাফ তুলে এনে আরেক রাজ্যে, আরেক রাজ্যের থেকে তুলে এনে আরেক রাজ্যে এইভাবে ব্যবহার করা হয় এবং ইলেকশনটাকে কমপ্লিট করা হয়। এবং প্রশ্নটা হচ্ছে যে তাহলে যে কোনো ধরনের ট্রান্সফার, উনি নিজে যখন ওনার টার্মস যতক্ষণ ছিল, এখন তো উনি বিদায়ী মুখ্যমন্ত্রী, তা ওনার টার্মস যতক্ষণ ছিল, ওনার হাতে যখন পাওয়ারটা ছিল যতক্ষণ, তখন উনি যখন ট্রান্সফারগুলো করতেন, তাহলে সেগুলোও তাহলে এই পলিটিক্যাল উদ্দেশ্যে করতেন। এবার আসি তার পরের অংশটাতে, দ্য সিস্টেমেটিক পলিটিশিয়ান অফ ইনস্টিটিউশন the systematic politicization of institutions meant to remain impartial is a direct assault of the constitution. এটা মানে এই যে এটা নাকি নিরপেক্ষ পদক্ষেপ নয়, এবং এটা একটা সংবিধানের ওপর বিরাট আঘাত। তাহলে উনি যখন নিজে এই সমস্ত পদের অফিসারদের ট্রান্সফার করতেন, সেটা সংবিধানের ওপর আঘাত নয়, সেটা তখন তিনি ইম্পার্শিয়াল থাকতেন। মানে যখন আরজিকরের ঘটনা ঘটেছিল, একটি সাংবিধানিক পদে থেকে তিনি নিরপেক্ষ বিচার, সেই মেয়েটি এবং নির্যাতিতা মহিলা এবং তার পরিবারের প্রতি পাইয়ে দিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিরোধী যে সমস্ত মানুষরা আছেন, বিরোধী দল করেন, বিরোধী মতামত প্রকাশ করেন, তাদের সঙ্গে এই গত 15টি বছর ধরে যা যা কিছু হয়ে আসলো, সব কিছু তাহলে তিনি ইম্পার্শিয়ালি করেছিলেন সংবিধানের শপথ নিয়ে। রাজ্যের সমস্ত যে ডিপার্টমেন্টগুলো, পুলিশ ডিপার্টমেন্ট, এতদিন ধরে এই যে পুলিশ ডিপার্টমেন্ট, তারা তাহলে ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষভাবে কাজ করেছিল। এটা রাজ্যের মানুষ, আপনারা চিন্তা করুন তারা কি করেছিল। তার পরের লাইনে যদি যাই, অ্যাট এ টাইম হোয়েন এ ডিপলি flawed SIR process underway, এই অংশটা একটু ঢাকা পড়েছে, এখানটাকে আরেকবার দেখাচ্ছি। At a time when a deeply flawed SIR process is underway and over 200 lives have already been lost, the conduct of the commission reflects a clear bias and an uncomfortable submission of political interest, continuing to put the people of Bengal at risk. SIR process এই মুহূর্তে প্রথম কথা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তার দ্বারা নিযুক্ত হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে চলছে। তাহলে তারাও তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। ওনার কথার মাধ্যম দিয়ে তাহলে এটাও প্রকাশ হয় যে যখন রাজ্যে SIR প্রসেস চলছে এবং তার কথা মতে যে 200 মানুষ নাকি মারা গেছেন, এবং তার মাঝখানে এই ধরনের আচরণ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, এর পরের অংশটা যদি আসি, সাপ্লিমেন্টারি, এইখানটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে। সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোলস আর স্টিল নট পাবলিশড, সেটা আমরা সকলেই জানি, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সেটা নিয়ে একাধিকবার মামলাও হয়েছে, এবং সেটার
ভবিষ্যৎ কি আগামী দিনে আমরা সেটা জানতে পারবো, কিন্তু সেটা পাবলিশ হয়নি। ইন ক্লিয়ার ডিসচার্জ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস ডিরেকশন, এই ভুল বলেছি, সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোলস আর স্টিল নট পাবলিশড ইন ক্লিয়ার ডিসরিগার্ড, মানে অমান্য করা, অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস ডিরেকশন, লিভিং সিটিজেন্স অ্যাংশাস অ্যান্ড আনসার্টেন। Meanwhile, senior officers from critical agencies like IB, STF, and CID are being selectively removed and dispatched out of the state, pointing to a calculated attempt to cripple Bengal's administrative machinery. মানে কি? এটা তো রীতিমতো হাইকোর্টের প্রধান বিচারপতির দিকে, সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলে দেওয়া হলো যে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত বেরোয়নি, বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, এবং সেটা নাকি সুপ্রিম কোর্টের অর্ডারের চরম বিরোধিতা। তা সে বিরোধিতাটা তাহলে কে করছে? তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি করছেন, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই দায়িত্বটা দিয়েছেন, এবং জেলা জাজদের প্রায় 700-র মতো জজ সাহেব সেই কাজটার দায়িত্ব নিয়ে করছেন। সেটা যে গতিতেই হোক না কেন সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু তাহলে এনারা তার মানে সুপ্রিম কোর্টের রায়কে অস্বীকার করছেন। মুখ্যমন্ত্রীর কথা মতো মুখ্যমন্ত্রী আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এত যে জজ সাহেব রয়েছেন তাদের দিকে আঙুল তুলে দিলেন বলে আমার এই প্যারাগ্রাফটা থেকে মনে হয়েছে। সুধী দর্শকবৃন্দ, আপনারাও এটা তো স্ক্রিনের ওপর রয়েছে, আপনাদেরও নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল হ্যান্ডেল আছে, সেগুলো থেকে পড়ে আপনারাও জানাবেন। কিন্তু এরপর একটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটাতে রাজ্যের বিরোধী দলের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে, হোয়াই ইজ দ্য বিজেপি ইজ সো ডেসপারেট? বিজেপি এত মরিয়া কেন? যারা যে সমস্ত পরিবর্তনপন্থী মানুষজন এটা ভাবতেন যে বিজেপি মরিয়া নয় পশ্চিমবঙ্গের জন্যে, অন্তত তারা আজকে মুখ্যমন্ত্রীর এই কথাতে স্বস্তি বোধ করতে পারেন যে বিজেপি এবার সত্যিই মরিয়া। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলে দিচ্ছেন যে হোয়াই ইজ দ্য বিজেপি সো ডেসপারেট। তার ঠিক পরের লাইনটা, হোয়াই ইজ রিলেন্টলেস টার্গেটিং অফ বেঙ্গল, খেয়াল করুন জিনিসটা, অ্যান্ড ইটস পিপল, মানে তারা কেন বাংলাকেই শুধুমাত্র লক্ষ্যবস্তু, মানে পাখির চোখের মতো করে নিয়েছে, লক্ষ্যবস্তু করেছে। এটাতেও যারা পরিবর্তনপন্থী মানুষ, যারা ভাবতেন যে না দুষ কিচ্ছু হবে না, বিজেপি কিচ্ছু করছে না, বিজেপির ইচ্ছা নেই, তারা অন্তত মুখ্যমন্ত্রীর একদম তো বিজেপির উল্টো লবির লোক, বিপক্ষের লোক, তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, তিনি যখন বলে দিচ্ছেন যে বিজেপি এবার পাখির চোখ করেছে, বিজেপি কেন এত ডেসপারেট, হ্যাঁ, তাহলে তাদের অন্তত আশ্বাসের বা একটা শান্তি লাভের জায়গা এটা। আরো লিখেছেন, হোয়াট স্যাটিসফ্যাকশন ডু দে ডিরাইভ ফ্রম ফোর্সিং সিটিজেন? এর মধ্যে সিটিজেনদের ফোর্স করবার কি ঘটনা ঘটলো? এই যে অফিসিয়ালদের যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হচ্ছে, তার মধ্যে সিটিজেনদের কি ধরনের ডিস্টার্ব করা হলো সেটাও আমাদের বোধগম্য হচ্ছে না। ইভেন আফটার 78 years of independence, to stand in queues and prove their own citizenship. অবশ্যই সেটা স্বাধীনতার 78 বছর পরেও নাকি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্যে। একের জায়গায় 100 বার দাঁড়াতে হতে পারে যদি আমি খুব প্রকৃত নাগরিক হই। আগামী দিনেও যদি SIR হয়, এবং হওয়াটাই উচিত, যদি দেশের মধ্যে
বিদেশি নাগরিক ঢুকে পড়ে, যদি দেশের ভোটার তালিকার মধ্যে মৃত ব্যক্তির নাম থেকে যায়, যদি একই ব্যক্তির নাম 2-3 জায়গায় উঠে থাকে, তাহলে তো অবশ্যই এসআইআর হওয়া উচিত এবং দেশের গর্বিত নাগরিক গর্ববোধ করে সেই এসআইআর প্রসেসকে ফেস করতে, গর্বের সঙ্গে ফেস করে। কিন্তু এই হ্যারাসমেন্ট যদি বলা হয় সিটিজেনদের, সেটা তাহলে কে করলো? কারণ এই ইলেকশন কমিশনের এসআইআর প্রসেসকে ডিস্টার্ব করেছে ঠিক কে? যদি স্মুথ প্রসেস হতো, কই অন্য রাজ্যে আরো 11টি রাজ্যে এসআইআর হয়েছে, একটা রাজ্যেও, শুধু দর্শক বৃন্দ, সেটা আমার মতের পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, যা খুশি থাকতে পারেন, আপনারা বলুন যে বাকি এই যে 11টা রাজ্যে এসআইআর হলো, কোথায়, কখন, কোন ভাবে আপনারা কোনো তুলকালামের নিউজ পেয়েছেন? ছুটকো ছাটকা কিছু পেতে পারেন, কিন্তু এই গ্রেডের হট্টগোল এবং এসআইআর প্রসেসকে পাঞ্চাল করে দেওয়ার চেষ্টা, সেটা কোথা থেকে পেয়েছেন? আর এই যে ভুলভ্রান্তিগুলো, সেগুলো তো ওনার প্রশাসনের তৎকালীন, এখন বলতে হবে তৎকালীন, কারণ এই মুহূর্তে ওনার উনি প্রশাসনে এখন বিদায়ী মুখ্যমন্ত্রী, তাহলে ওনারাই সেই স্টাফদের দিয়েই তো এগুলো করানো হয়েছিল। আর এই যে পরের যে অংশটা, তারা মানে এই যে সিটিজেনশিপদের যে হ্যারাসমেন্টটা, তাহলে তারাই কি তাহলে হ্যারাসমেন্টটা করেনি? তাদের এই ভুলভ্রান্তিগুলোর জন্য যেগুলো পরবর্তীকালে একাধিকবার ধরা পড়েছে, ডকুমেন্ট আপলোড ইত্যাদি ইত্যাদি কারণে, এবং তার জন্য সাসপেন্ড পর্যন্ত হয়েছে। এবং এটা মানে এতটাই বড় যে মানে বলতে পারেন যে অনেকটা টাইম লেগে যাচ্ছে। দ্য কন্ট্রাডিকশনস ইন দ্য কমিশনস অ্যাকশন এক্সপোজ ইটস কমপ্লিট কোল্যাপস অফ ক্রেডিবিলিটি। এখানে কন্ট্রাডিকশনটা কোথায় আসলো আমি ঠিক বুঝতে পারলাম না, যে স্ববিরোধিতা কমিশনের কোথায় আসলো? ইট ক্লেমস দ্যাট রিমুভড অফিসার্স শুড নট বি অ্যাসাইন্ড ইলেকশন ডিউটিস। এই পশ্চিমবঙ্গের, সেটা তাদের যে নির্বাচনের কাজে, পশ্চিমবঙ্গের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, কিন্তু সেই কমিশনই যদি তাদের অন্য রাজ্যের নির্বাচনের কাজে ব্যবহার করে, তাতে সমস্যাটা কোথায় আছে? Yet within hours the same officers are sent out as election observers. অন্য রাজ্যে সেটা। The appointment of the Commissioner of Police of Shiliguri and Bidhannagar as observers without even putting replacements in place left two vital urban centers effectively headless. মানে এই পদগুলি নাকি খালি রাখা হয়েছে, এই যে ট্রান্সফারগুলো করা হচ্ছে তার ফলবশত নাকি এই পদগুলি খালি থাকছে। আচ্ছা, এরপরে মানে অনেকটা দীর্ঘ, তো সেই জন্য আমারও খারাপ লাগছে যে মানে শোয়ের টাইমটা একটু বেড়ে যাচ্ছে, কিন্তু না মানে পুরোটা যদি না পড়া হয় তাহলে সেটাও ঠিক হয় না, উচিত নয়, সেটা পুরোটাই যখন পড়তে বসেছি তাহলে দেওয়া উচিত। দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কমিশনার্স অফ পুলিশ অফ শিলিগুড়ি অ্যান্ড বিধাননগর, আচ্ছা এই অংশটা পড়া হয়ে গেছে আমার। ইট ওয়াজ অনলি আফটার দ্য glaring lapse came to light that rushed corrections followed. This is not governance. It reflects chaos, confusion and sheer incompetence being passed off as authority. মানে এই যে রিপ্লেসমেন্টগুলো করা হচ্ছে, এটা নির্বাচন কমিশন নাকি অত্যন্ত অদক্ষতার সাথে করছে। এখানে স্মরণ করিয়ে দিতে চাই, ঠিক নির্বাচনটা ঘোষণা হওয়ার ঠিক আগের দিন প্রায় 194 এর একটু বেশি বিডিওকে এই মুখ্যমন্ত্রী একদিনে বদলি করেছিলেন বিভিন্ন জায়গাতে। তার আগে প্রায় 100-র ওপর পুলিশের বিভিন্ন রকম পদের অফিসার, বিভিন্ন আধিকারিকদের বিভিন্ন জায়গাতে বদলি করেছিলেন খুব দ্রুত, এবং উনি এর আগেও মাঝে মধ্যে এগুলো করে থেকেছেন। তার মানে এইখানে যখন বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের অদক্ষতা, তাহলে ওই মুখ্যমন্ত্রী যখন এই কাজগুলো করতেন তাহলে তিনি সেই অদক্ষতার কাজগুলোই করতেন। এবং এই যে লাস্ট উনি যেটা বলছেন শেষের দিকে, দিস ইজ নট ইনসিডেন্টাল, ইট পয়েন্টস টু এ ডেলিবারেট ডিজাইন অফ সিজ কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলকে সিজ করে নেওয়ার একটা প্রসেস নাকি এটা, থ্রু কারেকশন, এটা কি লিখেছেন, কোয়ারিয়ান সিয়ান
and institutional manipulation. What we are witnessing is nothing short of an undeclared emergency, এইখানটা খুব ইম্পর্টেন্ট, and an unpromulgated form of president's rule driven by political vendetta, not democratic principles. মানে এইবার রাষ্ট্রপতি শাসন, ইমার্জেন্সি, এই কথাগুলো ওনার মুখ থেকে এইবার উঠে আসছে। তা এই রাষ্ট্রপতি শাসন, এসআইআর এর এই যে বিলম্ব, উনি নিজেও বোধহয় বুঝতে পারছেন যে ভোট যদি সময় মতো না হয় তাহলে নিশ্চিত রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। কিন্তু এসআইআর এর সঙ্গে এই ইলেকশন প্রসেসকে মিলিয়ে দেওয়া এবং তার নিজের নেওয়া পদক্ষেপ ভালো, আর ইলেকশন কমিশন কোনো ট্রান্সফার করলে সেগুলো সমস্ত হচ্ছে পলিটিক্যালি উদ্দেশ্য প্রণোদিত, এইগুলো এবার বাংলার মানুষকে বুঝতে হবে যে একই ধরনের ব্যক্তি একই রকমের কাজ যখন দুরকম ভাবে করে তখন সেটা কি মানে গিয়ে দাঁড়ায়। Having failed to win the trust of Bengal's people, the BJP is now attempting to capture the state through Korean intimidation, manipulation and misuse of institution. মানে এই সমস্ত ইনস্টিটিউশনদের নাকি বিজেপি কাজে লাগাচ্ছে। এর উত্তর তো নির্বাচন কমিশন। আমার মনে হয় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন এত বড় একটা অভিযোগ এসছে, নির্বাচন কমিশনের তার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠে গেছে সেখানে তার উত্তর দেওয়া উচিত। যেখানে জাজদের নিয়ে অভিযোগ এসে গেছে যে তারা ইচ্ছাকৃতভাবে এই প্রসেসকে ডিলে করে বাংলার মানুষকে, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে সমস্ত মানুষ, তাদের হ্যারাস করছেন। তো এবার কোর্টকেও সেটা অনুরোধ করবো সেই জিনিসগুলো ভাবার জন্য। আগামী 23 তারিখে তার মামলা আছে অবশ্যই। এইখানটাতে আমি বলবো আপনাদেরকে দেখার জন্য, I stand in complete solidarity with every officer of the government of West Bengal and their families who are being targeted simply for serving the state with honesty and commitment. Bengal has never bowed to intimidation and it never will. আচ্ছা, যাদের কথা বললেন, এই মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছেন না যে এই ধরনের অফিসারদের নিয়ে আসা হচ্ছে যারা ড্রাগের পাচারের সঙ্গে জড়িত, যারা অস্ত্র লেনদেনের সঙ্গে জড়িত, টাকা ছড়ানো, টাকা লেনদেনের সঙ্গে জড়িত। তাহলে এই অফিসারদের তো নির্বাচন কমিশন কোনো বাইরের রাজ্য থেকে নিয়ে আসেনি, এটা তো ওনারই প্রশাসনে যে অফিসাররা ছিল সেই অফিসাররা। তাহলে এই অফিসারদের দুদিন আগে তিনি এক প্রকার বেইজ্জত করলেন এবং পুরো যে পুলিশ ফোর্স তার গায়ে এক প্রকার কাদা ছেটালেন, যেটা মানুষের ভাষার তরফ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আর আজকে সেই তাদের পরিবারের প্রতি তার এত সিম্প্যাথি এই মুহূর্তে, সেই একই অফিসারদের যাদের কিনা তিনি মানে দুদিন আগে এই সমস্ত বাক্যগুলি তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। আর এখানে তিনি বলছেন যে হু আর বিং টার্গেটেড বাই সার্ভিং দ্য স্টেট উইথ অনেস্টি। এইখানে হচ্ছে আসল জায়গাটা। আচ্ছা, তাহলে যে সমস্ত এতদিন ধরে অভিযোগ এই পুলিশ ফোর্সের বিরুদ্ধে, এই পুরো সরকারটার বিরুদ্ধে, আপনাদের বিচার করতে হবে এই আরজিকর মামলা থেকে শুরু করে আরো প্রচুর অসংখ্য মামলা আছে মিথ্যা কেস দিয়ে দেওয়া, বিরোধী কথা বলবার জন্যে। তাহলে এই সমস্ত পুলিশ অফিসাররা সবসময় নিরপেক্ষভাবেই কাজ করেছেন তো? আর যদি করে থাকেন, আমি মেনে নিলাম করেছেন, তাহলে আপনার সেই অফিসারদেরই তো নির্বাচন কমিশন এখানে অ্যাপয়েন্ট করছে। আবার আপনারই সেই প্রশাসনের সেই অফিসারদেরই তো এখানে জাস্ট ডিপার্টমেন্টে একটু এদিক ওদিক করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। তাহলে তারাও নিশ্চয়ই অনেস্টির সঙ্গেই কাজ করবেন, এটা আমরা অন্তত নাগরিক হিসেবে এক্সপেক্ট করব। এত বড় রদবদল নির্বাচন কমিশন যখন করেছে, তাহলে দেশের মানুষের ভালোর জন্যই নিশ্চয়ই করেছে। আপনিও যেমন একটি মানে মুখ্যমন্ত্রী পদ যেমন একটি সাংবিধানিক পদ, নির্বাচন কমিশনও একটি সংবিধানের একটি বডি। তাহলে দুটোর প্রতি সাধারণ মানুষকে আস্থা রাখতে হবে।
সমান সমান। এরপরে দেখা যাক নেক্সট কি হয়। এর সঙ্গে তিনি এই যে চিঠিপত্রগুলো হয়েছিল, যে সমস্ত চিঠিগুলি নির্বাচন কমিশন পাঠিয়েছেন, সেই চিঠিগুলির কপি উনি এই পোস্টের সঙ্গে অ্যাড করেছেন। যেহেতু পুরো পোস্টটাই ওনার দেখাচ্ছি, সেহেতু আমাদের জায়গা থেকে সেই বিষয়টাকে তুলে ধরা উচিত অবশ্যই। সবকটা চিঠি যে যেভাবে ট্রান্সফারগুলি করা হয়েছে সবকটিকেই এখানে তিনি পোস্ট করেছেন। এই এপিসোডটা একটু লেন্দি হয়ে গেল তথ্যের কারণে, কারণ আমি চেয়েছি যে এই পুরো তথ্যটা সাধারণ মানুষের সামনে উঠে আসুক স্পষ্টভাবে। এবং এই এপিসোডের ব্যাপারে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে একটু বেশি মানুষের মধ্যে জিনিসটা এপিসোডগুলো ছড়াতে পারবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশনটা অন রাখলে আমাদের মানে এপিসোডগুলোর নোটিফিকেশনগুলো আপনারা পাবেন। আরও তথ্য সমৃদ্ধ বিভিন্ন রকম এপিসোড আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।